विष्णु भक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्री गौरमण्डलभूमि देवजने चिन्तामणि तार হয় ব্রজভূমি বাস। গৌরাঙ্গের সঙ্গী গণী নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী শ্রী গৌরমণ্ডল ভূমি আমরা গতকাল পড়েছিলাম বুরুন গ্রাম অবধি। আজকে হচ্ছে তারপরে বুধই পাড়া, তারপরে বুধরি। তো বুধই পাড়া হচ্ছে শ্রীনিবাস আচার্যের শিষ্য শ্রীকৃষ্ণ কীর্তনিয়ার শ্রীপাঠ। তো বুধাইপাড়া মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। প্রাচীন শ্রীপাঠ বুধাইপাড়া গঙ্গা গর্ভে পতিত হলে নয়ালিশি পাড়ায় শ্রীপাঠ স্থানান্তরিত হয়েছে। ইহা বর্তমানে বহরমপুর শহরের সৈদাবাদের অপর পারে ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত। এখানে শ্রীনিবাস আচার্যের শিষ্য শ্রীরাম কৃষ্ণ চট্টরাজ, তার ভ্রাতা শ্রী কুমুদ চট্টরাজ এবং তাদের বংশধর রাধা বল্লভ, গোপীজন বল্লভ, গোবিন্দ রায়, গৌরাঙ্গ বল্লভ, চৈতন্য দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণ দাস প্রভৃতি চট্টরাজ গোষ্ঠীর বিহার ভূমি। এখানে রাম কৃষ্ণ চট্টরাজের পুত্র গোপীজন বল্লভের সহিত শ্রীনিবাস আচার্য ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী হেমলতা ঠাকুরানীর বিবাহ হয়। হেমলতা ঠাকুরানী এখানে শ্রী রাধারমণ বিগ্রহ সেবা প্রকাশ করেন। তথাহি শ্রী অনুরাগ বল্লভী গ্রন্থের ষষ্ঠ মঞ্জরিতে বর্ণিত আছে। কতকালে শ্রী হেমলতা ঠাকুরজি মহাশয় সেবার প্রকাশ লাগি প্রযত্ন করেন। অনেক প্রয়াসে তার উৎকণ্ঠা জানিয়া আজ্ঞা দিল সেবা করো সাবধান হইয়া। আজ্ঞা পাইয়া শ্রীবিগ্রহ প্রকাশ করিল, অঙ্গ সেবা করাইয়া মন্দিরে বসাইল। আচার্য ঠাকুরের নিজ গুরুর সেবন তার নামে লেখা রাখে শ্রী রাধারমণ, বিগ্রহের নাম রাখলো রাধারমণ। এইভাবে শ্রীবিগ্রহ নির্মাণ করে স্বয়ং শ্রীনিবাস আচার্য প্রভুর আগমনে শ্রীবিগ্রহ স্থাপন ও মহোৎসবাদি অনুষ্ঠিত হয়। এই শ্রীপাঠে বসে শ্রী হেমলতা ঠাকুরানীর আজ্ঞায় তার শিষ্য যদুনন্দন দাস 1529 শতাব্দে শ্রী করণানন্দ গ্রন্থ রচনা করেন। তথাহি শ্রী করণানন্দের ষষ্ঠ নির্যাসে 91 থেকে 93 শ্লোকে বর্ণিত আছে। বুধাই পাড়াতে রহি শ্রীমতী নিকটে সদাই আনন্দে ভাসে জাহ্নবীর তটে। পঞ্চদশ শত আর বৎসর 29 বৈশাখ মাসেতে আর পূর্ণিমা দিবসে নিজ প্রভুর পাদপদ্মে মস্তক করিয়া সম্পূর্ণ করিলাম গ্রন্থ শোনমন দিয়া। এখানে শ্রীনিবাস আচার্যের শিষ্য শ্রীকৃষ্ণ কীর্তনিয়া শ্রীপাঠ তথাহি শ্রী করণানন্দে প্রথম নির্যাস 195 শ্লোকে বর্ণিত রয়েছে। বুধাই পাড়াতে বাড়ি শ্রীকৃষ্ণ কীর্তনিয়াম, যাহার কীর্তনে যায় পাষাণ গলিয়া। তো এই যে বুধাইপাড়া নামে একটা গ্রাম ছিল, সেখানে এত মহাপ্রভুর ভক্ত এবং হেমলতা ঠাকুরানী যখন ছিলেন, তো সেই বুধাইপাড়া গঙ্গা গর্ভে চলিয়ে গেছে। তারপরে ওখানকার লোকেরা ওই বুধাইপাড়ার পাশে গঙ্গার পশ্চিম পারে নোয়ালিশা নামক একটা গ্রামে কি করেছে, ওইখানে একটা চালা ঘর করে ওখানে এই শ্রীপাঠের কিছু স্মৃতিচিহ্ন রেখেছে। কিন্তু রাধারমণ বিগ্রহ ওখানে নাই, তার সেবকদের কাছে, বংশধরদের কাছে কোথায় চলে গেছে। তারপরে এই যেখানে বিষ্ণুপুরে শ্রীনিবাসাচার্য ঠাকুর যেখানে সমাধি আছে,
সমাধির থেকে পাশে একটুখানি দূরে, একটু কাছে কয়েক গজ দূরে একটা সুন্দর মন্দির আছে, পরিত্যক্ত মন্দির। লোকেরা বলে এইখানে হেমলতা ঠাকুরের এই মন্দির করেছেন, এখানে রাধারমণ বিগ্রহ রেখে সেবা করছিল। পরবর্তীতে তার বংশধররা সেই বিগ্রহ নিয়ে কোথায় তাদের বাড়িতে নিয়ে সেবা করে। হরে কৃষ্ণ। তো বুধরি, বুধরি হচ্ছে শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, জগন্নাথ আচার্য, গৌরীদাস পণ্ডিতের শিষ্য বরু গঙ্গা দাস এবং নরোত্তম দাস ঠাকুরের শিষ্য রবি রায় প্রভৃতির শ্রীপাঠ বুধুরি, যাকে বলা হয় তেলিয়া বুধুরি। তো বুধুরি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শিয়ালদহ লালগোলা রেলপথে ভগবানগোলা স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে স্টেশনের পাশেই মহাপাটে আসা যায়। এই বুধুরি হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, জগন্নাথ আচার্য, গৌরীদাস পণ্ডিতের শিষ্য গুরু গঙ্গা দাস, নরোত্তম দাস ঠাকুরের শিষ্য রবি রায় প্রভৃতির শ্রীপাঠ। একসময় জাহ্নবী বৃন্দাবন হইতে বুধুরি গ্রামে পদার্পণ করেছিলেন। সেই সময়ে তিনি শ্যামদাস চক্রবর্তীর কন্যা হেমলতাকে গুরু গঙ্গা দাসের সাথে বিবাহ দিয়ে শ্রী শ্যামরায় বিগ্রহ প্রতিষ্ঠা করে গুরু গঙ্গা দাসকে শ্যামরায়ের সেবা অধিকার প্রদান করেন। জাহ্নবী দেবী রাধিকা সহ শ্যামরায়কে বৃন্দাবন থেকে আনয়ন করেন এবং মহাপ্রভুর আদেশ অনুক্রমে এই সকল কার্য সম্পন্ন করেন। একসময় গঙ্গা দাস ভোগের নিবন্ধ চিন্তা করলে স্বপ্নে শ্যামরায় বললেন, যখন যা মিলিবে তাহাই ভক্ষণ করিব। এই স্বপ্নবাক্য জাহ্নবী দেবীকে বললে তিনি ভোগের নিবন্ধ করে দিলেন। তদুপরি গুরু গঙ্গা দাস শ্রী শ্যামরায়ের সেবায় নিমগ্ন হইলেন। শ্রী গোবিন্দ কবিরাজের বুধুরিতে আগমন সম্পর্কে ভক্তি রত্নাকরে বর্ণিত হইয়াছে যে আচার্য গেলেন মাঘ শিষ্য মা শেষে, রামচন্দ্র গমন করিলা পৌষে শেষে। শ্রী গোবিন্দ 2-4 দিবস রহিয়া কুমারনগর হইতে গেলেন ও তেলিয়া। তেলিয়া বুধুরি আদি গ্রামবাসী যত, সবার আনন্দ হইছে কে কহিবে কত। আসিয়া মিলিলা ভদ্রলোক ভাগ্যবান, সবে করিয়ে দিলেন অপূর্ব বাসস্থান। তেলিয়া বুধুরি গ্রামে গোবিন্দের স্থিতি, তেলিয়া নির্জন স্থানেতে প্রীত অতি। বুধুরি পশ্চিমে শ্রী পশ্চিমপাড়া নাম, তথায় সর্বারম্ভে বাস যেই জন্মস্থান। তো যাই হোক, তো সেই যে তেলিয়া বুধুরি গ্রামে এখন কোনো লোকজনের বাস নাই, চারিদিকে শুধু আমবাগান, একটা ইটের একটা ধ্বংসস্তূপের স্মৃতি আছে। লোকেরা বলে এখানেই কি গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ তারা এখানে বাস করতেন। অনেকজন লোক ছিল। এখন তাদের সেবিত বিগ্রহগণ, গোবিন্দ দাসের সেবিত বিগ্রহ হচ্ছে গৌরগোবিন্দ, গৌরগোপাল, 2 ভাইয়ের 2 বিগ্রহ। গৌরগোপাল হয়েছে গোবিন্দ দাসের, আর রামচন্দ্র কবিরাজ হচ্ছে গৌরগোপাল, গৌরগোবিন্দ হচ্ছে রামচন্দ্র কবিরাজ। ওই 2 বিগ্রহ এখন ওই যে ভগবানগোলা স্টেশনের পাশেই ওরা একটা জায়গা আশ্রম করে ওখানে বিগ্রহ রাখছে। আর ওই গুরু গঙ্গা দাসের সেবিত যে রাধা শ্যামরায় বিগ্রহ, সেই শ্যামরায় বিগ্রহ ওখানে আছে। ভজনিতাই ও রাজেশ্বম পার্টি তারা সেবা করে। আচ্ছা, ফলে শ্রীনিবাস আচার্য ঠাকুরের বৃন্দাবন থেকে ফিরতে বিলম্ব হচ্ছে দেখে তার ঠাকুরানিদ্বয় রামচন্দ্র কবিরাজকে বৃন্দাবনে প্রেরণ করেন। রামচন্দ্র কবিরাজ বোধধাম গমনের পূর্বেই তার ভ্রাতা গোবিন্দকে বুধুরি বাস করবার আজ্ঞা দিয়ে যান। মানে আগে তারা কুমারনগর ছিল, বলে তুমি এখন থেকে এই বুধুরি গ্রামে গিয়ে বাস করো, ওটাকে তেলিয়া বুধুরি বলেন। তখন রামচন্দ্র ওই গোবিন্দ কবিরাজ যখন ওখানে গেলেন, গ্রামের লোকেরা খুবই আনন্দিত হইল, তারাই বাসাঘর সব নির্মাণ করে দিলেন। তো ভাতার আদেশ অনুসারে গোবিন্দ কুমারনগর হইতে বুধুরিতে এসে বাস করেন। গোবিন্দ কবিরাজ এই স্থানেই শ্রীনিবাস আচার্যের কৃপা প্রাপ্ত হন। আচার্য বৃন্দাবন থেকে প্রত্যাবর্তন করে গোবিন্দের ভবনে পদার্পণ করে তাকে উদ্ধার করেন, মন্ত্র দেন। শ্রী রামচন্দ্র কবিরাজ, শ্রী গোবিন্দ কবিরাজ অষ্ট কবিরাজের অন্তর্ভুক্ত ও বাংলা ভাষায় বৈষ্ণব সঙ্গীতের লেখক। এখানে চিরঞ্জীব সেন পূর্ব থেকে বাস করতেন। চিরঞ্জীব সেন বলছে রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজের পিতা। রামচন্দ্র কবিরাজের এখানে জন্ম হয়। রামচন্দ্র কবিরাজ বিবাহ করে গৃহ আগমন করে পরের দিন এইখান হইতে জাজি গ্রামে গিয়ে শ্রীনিবাস আচার্য ঠাকুরের শরণ গ্রহণ করলেন।
আচার্য তার পরিচয় জানতে চাইলে তিনি বলতে লাগলেন, তথাহি প্রেম বিলাসে চতুর্থ বিলাসে বর্ণিত আছে, রামচন্দ্র রামমোর অম্বুষ্ঠ কুলে জন্ম, কেবল মানস প্রভুর চরণ দর্শন, তেলিয়া বুধির গ্রামে জন্মস্থান হয়। আর দিন ঠাকুর কহেও তার প্রতি, খেতুরি হইতে কত দূর তোমারও বসতি, দেহ কহে 4 ক্রোশ মানে 8 মাইল 12 কিলোমিটার, নিবেদন করি কতদিন আপনে আইলে গৃহ ছাড়ি, দেহ কহে 4 দিন পথে তে লাগ গমন, পঞ্চম দিবসে হইল চরণ দর্শন। জাজি গ্রাম আছে। আচ্ছা, শ্রী রামচন্দ্র কবিরাজ তেলিয়া বুদিরি হইতে হেঁটে পঞ্চম দিবসে জাজিক গ্রামে গিয়ে উপনীত হন। বর্তমানে এই শ্রীপাটে ভগবানগোলা স্টেশনের সংলগ্ন স্থানেতে শ্রী শ্রী গৌরগোপাল, শ্রী শ্রী গৌর গোবিন্দ, বরু গঙ্গা দাসের সেবিত শ্যামরায় পূজিত হচ্ছে। অপর আরেকটা প্রকোষ্ঠে শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ এবং নরোত্তম দাস 3 ঠাকুরের চিত্রপট আছে। তো পূর্বে এই স্থান থেকে দক্ষিণ পশ্চিমে 1 মাইল দূরবর্তী স্থানে তেলিয়া বুদুরি শ্রীপাঠ বর্তমান ছিল। তো বর্তমানে সেখানে ইটের স্তূপ ছাড়া আর কিছুই নাই, চারিদিকে শুধু আমবাগান। সেবায়তগঞ্জ শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য রামচন্দ্র কবিরাজের সেবিত গৌর গোবিন্দ কবিরাজের সেবিত গৌরগোপাল বিগ্রহ স্টেশনের নিকটবর্তী স্থানে মন্দিরে নির্মাণ করে সেখানে তাদের সেবা করছেন। তো আমি প্রথমে গিয়ে ওখানে দেখেছিলাম 91 সালে, পরের বার যখন গিয়েছিলাম 92 সালে, তখন ওখান থেকে 1 মাইল দূর হাঁটতে হাঁটতে সেই তেলিয়াবুদির যে গ্রামটাতে গিয়েছিলাম, জায়গাটাতে দেখলাম একটা ইটের স্তূপ হয়ে আছে, আর কিছুই নাই। হরে কৃষ্ণ। সব এখন ভগবানগোলা স্টেশনের কাছেই ভজন নিতাই গৌর রাধের সামনে যারা কীর্তন করে তারা ওখানে সেবা করছে। হরে কৃষ্ণ, নিতাই গৌর আনন্দ, হরি হরি বল। আর গৌর গোবিন্দ গৌরগোপাল বিগ্রহ এত সুন্দর ভাবাই যায় না, কিন্তু আমাদের এখানে বোধহয় সেই ছবিটা দেওয়া নাই। আমার কাছে আমি ছবি তুলে এনেছিলাম, এখানে নাই, আমি নাই। যাই হোক, তারপরে আছে বেগুন কোদারা। শ্রী চৈতন্য ঠাকুরের চতুর্থ অধস্তন স্বরূপচাঁদ ঠাকুর। বেগুন কোদারা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। পুরুলিয়া থেকে সরাসরি বাসে বেগুন কোদারায় শ্রীপাঠে আসা যায়। এখানে শ্রী নাম ব্রহ্ম শিলালিপি আছে। ওইটা পড়ব না, ওইটা গোলমাল আছে। ওইটা হচ্ছে যে একই শ্রীপাঠ 2 জায়গায় লেখা আছে। উপেন্দ্র মিশ্র আমরা ঢাকা দক্ষিণে পড়েছি, আমি বাংলাদেশের ওই যে মুক্তিদাতা আছে ওনার কাছে চাইছি, উনি দিয়েছে 2টা একই রকম। আমি বলি ব্যাপারটা কি, বলছে এরকম বইতে লেখা আছে তাই আমি দিছি। একটা দিলে ঠিক ছিল, ঢাকা দক্ষিণে ঠিক। ঢাকা দক্ষিণ আমরা পড়েছি, সেইটাই এখানে লেখা। আচ্ছা, যাই হোক, তো এইখানে শ্রী নাম ব্রহ্ম শিলালিপি আছে। বীরচন্দ্র গোস্বামী শ্রী ধনঞ্জয় গোপালের পুত্র শ্রী ধনঞ্জয় গোপাল শ্রী যদুনন্দন ঠাকুরকে নাম প্রেম প্রচারের জন্য এই নাম ব্রহ্ম শিলালিপি প্রদান করেন। কে দিয়েছিলেন? বীরচন্দ্র গোস্বামী ধনঞ্জয় শিষ্যকে, যদুনন্দনকে। তো শ্রীপাঠ জলন্দি থেকে শ্রী যদু চৈতন্য ঠাকুরের চতুর্থ অধস্তন শ্রী স্বরূপচাঁদ ঠাকুর পুরুলিয়ায় বেগুন কোদারায় এই নাম ব্রহ্ম আনয়ন করেন এবং সেখানে শ্রীপাঠ স্থাপনা করেন। বোঝা গেল? মানে বীরচন্দ্র গোসাই দিয়েছিলেন ধনঞ্জয় পণ্ডিতের পুত্র যদুনন্দন ঠাকুরকে। তো তখন তারা জলন্দিতে ছিলেন। জলন্দি আমরা পর্বের পরে। তো জলন্দি থেকে তার যদুনন্দন ঠাকুরের চতুর্থ আদর্শ নাতির পুত্র এই নাম ব্রহ্ম সেই স্বরূপচাঁদ যার নাম, তিনি পুরুলিয়ায় বেগুন কোদারায় এই নাম ব্রহ্ম আনয়ন করেন এবং সেখানে শ্রীপাঠ স্থাপন করেন। অদ্যাপিও তার চতুর্থ অধস্তন শ্রী প্রফুল্ল ঠাকুরের গৃহে নাম ব্রহ্ম শিলালিপি সেবিত হচ্ছে। আমি একবার সেই বেগুন কোদারায় গিয়েছিলাম 96-এ। হরে কৃষ্ণ। যাই হোক, বেগুন কোদার গ্রামটার নাম, বুঝা গেল? কোদার। তো শ্রীনিবাস, তারপরে বেগুন কলা হচ্ছে শ্রীনিবাস আচার্যের শিষ্য এবং শালক শ্রী রামচরণ চক্রবর্তী ও তার শিষ্য শ্রী রামশরণ চট্টরাজের শ্রীপাঠ। বেগুনকলা বর্ধমান জেলায় অবস্থিত। হাওড়া ব্যান্ডেল
থেকে কাটোয়াগামী ট্রেনে কাটোয়ায় নেমে সেখান থেকে 1 কিলোমিটার পশ্চিমে অজয় নদীর ঘাট পেরিয়ে গ্রামের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের পাশে এই শ্রীপাঠে আসা যায়। অজয়ের এই ঘাট বেগুনকোলা ঘাট নামে পরিচিত। তথাহি শ্রী অনুরাগ বল্লভীতে অষ্টম মঞ্জরি 77 শ্লোকে বর্ণিত আছে। কাটোয়ার নিকট বেগুনকোলা পাটবাড়ি, সেখানে বসতি আর সর্ববাড়ি সারি। এখানে শ্রীনিবাস আচার্যের শিষ্য এবং শালক শ্রী রামচরণ চক্রবর্তী, তার শিষ্য রাম শরণ চট্টরাজের শ্রীপাঠ। অনুরাগ বল্লভী গ্রন্থের লেখক শ্রী মনোহর দাস স্বীয় গুরুদেব শ্রী রাম শরণ চট্টরাজের সমীপে এই শ্রীপাঠে কিছুদিন বাস করেন। বর্তমানে এই শ্রীপাঠে সেবা পূজার কোনো ব্যবস্থা নাই, দুঃখের কথা। নাতি বৃহৎ অথচ সুদৃশ্য প্রকোষ্ঠে নাম মঞ্চ প্রতিষ্ঠিত আছে। ইহা মনোহর দাসের আশ্রম পাটবাড়ি থেকে সংস্কার করা হইয়াছে। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে, হরি হরি বল। তারপর আসো বেনাপোল। বেনাপোল হচ্ছে নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের পাটবাড়ি, বিখ্যাত স্থান, জাগ্রত। বেনাপোল বর্তমানে বাংলাদেশের জয়সর জেলায় অবস্থিত। ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, বরিশাল, খুলনা প্রভৃতি স্থান থেকে বেনাপোলগামী বাসে বেনাপোলে বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটেই এই শ্রীপাঠে আসা যায়। তাছাড়া আমাদের পশ্চিম বাংলা থেকে যে কোনো স্থান থেকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁও হইতে সীমান্ত পেরিয়ে অটোতে অথবা রিক্সা ভ্যানে 3 কিলোমিটার গেলেই এই বেনাপোল বাজার। হরে কৃষ্ণ। এই তো ওই বর্ডার থেকে 3 কিলোমিটার রিক্সা ভ্যানে যাওয়া যায়। বাজার থেকে কিছুটা বাম দিকে গেলেই বেনাপোল এই শ্রীপাঠে আসা যায়। বোঝা গেল? আমাদের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা বনগাঁ যাবে, সীমান্ত যাবে, পাসপোর্ট ভিসায় কাজ করে ওই পারে গেলেই রিক্সায় উঠলেই 3 কিলোমিটার। এই স্থান হচ্ছে নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের লীলাভূমি। এখানে হরিদাস ঠাকুর কিছুদিন অবস্থান করে হরিনাম কীর্তনে মত্ত হয়েছিলেন। তথাহি চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলায় বর্ণিত হয়েছে, হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ কইলাম, বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলাম, নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। হরি বল, হরি বল। এইভাবে হরিদাস ঠাকুর বেনাপোলের নির্জন কাননে কুটির নির্মাণ করে নাম সংকীর্তনে মত্ত হইলেন এবং প্রতিদিন ব্রাহ্মণ গৃহে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। সকলেই হরিদাস ঠাকুরের মহিমা গাইতে লাগলো। তাহা শুনে সেই দেশের অধিপতি চরম বৈষ্ণব বিদ্বেষী রামচন্দ্র খানের বড়ই হিংসার উদ্রেক হইল। তথাহি চৈতন্য চরিতামৃত অন্তলীলায় বর্ণনা করা আছে। সেই দেশের দক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণব বিদ্বেষী সেই পাষণ্ড প্রধান। হরিদাসে লোকে পূজে সহিতে না পারে, তার অপমান করিতে নানা উপায় করে। কোনো প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সে কহে 3 দিনে হরিব তার মতি। তো তিনি হরিদাস ঠাকুরের অপমানের জন্য তৎপর হলেন। পরম রূপসী লক্ষ্যহীরা নামক এক বেশ্যাকে হরিদাস ঠাকুরের সম্মুখে প্রেরণ করলেন। হরিদাস ঠাকুর নিজের প্রভাবে 3 দিনের ভিতরে সেই বেশ্যার ভাবান্তর ঘটিয়ে তাকে বিষ্ণু নাম উপদেশ করে পরম বৈষ্ণবীতে পরিণত করলেন। তখন সেই বেশ্যা গুরুদেবের আদেশে নিজের সকল ধনসম্পদ ব্রাহ্মণগণকে বিতরণ করে 1 বৎসরে মুণ্ডিত মস্তকে বেনাপোলের জঙ্গলে বসে হরিনাম করিতে লাগিলেন। হরিদাস ঠাকুর তাকে সেই স্থানের দায়িত্ব অর্পণ করে ফুলিয়ায় উদ্দেশ্যে যাত্রা করলেন। তথাহি শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলায় বলা আছে, ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে করদান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম, নিরন্তর নাম লও কত করত তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণেরও চরণ। এত বলি তারি নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল, গৃহবৃত্ত যেবা ছিল ব্রাহ্মণের দিল। বুঝতে পারছ? গৃহবৃত্ত দিয়ে মাথা মুন্ডন করে 1 বছরে সে বেনাপোলের জঙ্গলে হরিদাস ঠাকুর যেখানে নাম করতেন সেখানে নাম করত। তখন থেকে লক্ষ্যহীরা প্রতিদিন লক্ষ লক্ষ হরিনাম গ্রহণ করতে লাগলেন। লক্ষ্যহীরার এই প্রকার দৃঢ় ভজন নিষ্ঠার কাহিনী শ্রবণ করে মহা বৈষ্ণবগণ তাকে দর্শনের জন্য আসতে লাগলেন। হরিদাস ঠাকুরের কৃপার প্রভাবে বেনাপোলের মহিমা এইভাবে বর্ধিত হলো। বোঝা গেল?
তো হরিদাস ঠাকুর ওখান থেকে এসে কি করেছিলেন, এই যে আমাদের হরিদাসপুর আছে না মন্দির মঠ এখন, ওইখানে 3 দিন ছিলেন এক তুলসী মঞ্চের কাছে, ওইটা হরিনাম করলেন। তারপর ওখান থেকে ফুলিয়া এসেছিলেন। হ্যাঁ, ওইখানে যে তুলসী মঞ্চটা আছে মন্দিরের পূর্ব দিকে, ওখানে বসে হরিদাস ঠাকুর নাম করছিলেন 3 দিন। তারপর ওখান থেকে ফুলিয়া এলেন, ফুলিয়ার থেকে শান্তিপুরে এসে নাম করেছেন হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেনাপুল আছে, তুমি যাও নাই? 2003 সালে যে আমরা গেলাম নাটক নিয়ে, তুমি যাও নাই তখন? হ্যাঁ হ্যাঁ, অনেক, আমি তো অনেকবার গেছি, অনেকবার রাত্রি কাটাইছি ওখানে। বাবা এখানে ওখানে কি আছে দেখো তখন থেকে। আচ্ছা, বর্তমানে এই স্থান অতীব মনোরম, খুব সুন্দর। স্থানীয় ভক্তগণের সহযোগিতায় এখানে সুন্দর আশ্রম প্রাচীর গড়ে উঠছে, সুন্দর প্রাচীর দেওয়া হয়েছে। শ্রীপাঠে ঢুকতে বাম পাশে একটা বৃহৎ আকারের তমাল বৃক্ষ দৃষ্ট হয়, কিছু মস্ত বড় তমাল বৃক্ষ। আমরা বাংলাদেশে গিয়ে তমাল বৃক্ষ দেখলাম কোথায়, এখানে। আর দেখেছিলাম সেই যে দিনাজপুরে যেখানে কি মন্দির আছে না, বিশাল বড় একটা মন্দির আছে রাজাদের, সেই তমাল গাছটা পরে গিয়ে দেখছি মারা গেছে, বলছে গাছটার ক্যান্সার হয়েছে। বুঝা গেছে? বলে গাছের আবার ক্যান্সার হয়? বলছে হ্যাঁ। তো বলছে ওরা আরেকটা গাছ লাগাবে ঠিক করছিল, তখন ওই বিশেষজ্ঞরা বলছে এইখানে লাগাবে না, এটা থেকে অনেকটা দূরে লাগাবেন, আবার এখানে গাছ লাগালে এখানে ওর গাড়েরও ক্যান্সার হয়ে যাবে। আরেকটা তমাল গাছ দেখলাম যে নারায়ণগঞ্জ, হরে কৃষ্ণ, নারায়ণগঞ্জের নদীর শীতলক্ষা নদীর ওই পারে বন্দর আছে, ওখানে একটা বৃন্দাবন আখড়া আছে, ওই আখড়াতে একটা বিশাল তমাল গাছ আছে। আরেকটা তমাল গাছ কোথায় যেন দেখলাম, ভুলে গেলাম। তো যাই হোক, এখানে তো তার সামনে বিস্তৃত নাট মন্দির আছে, খুব সুন্দর বড় নাট মন্দির। নাট মন্দিরের ভিতরে হরিদাস ঠাকুর যেই মাধবীলতা বৃক্ষের নিচে বসে হরিনাম করতেন, সেই মাধবীলতা বৃক্ষ এখনো বর্তমান আছে, বিশাল বড় মোটা মাধবীলতা, বুঝা গেছ? তার পাশে লক্ষহীরার দণ্ডমান, লক্ষহীরা একটা বিগ্রহ আছে, সে দাঁড়ায়ে আছে হরিনাম করছে। নাট মন্দিরের উত্তর পাশে একটা সুন্দর মন্দিরে গৌরনিতাইয়ের মন্দির আছে, নানা প্রকার গাছগাছালি পরিপূর্ণ, অত্যন্ত মনোরম পরিবেশ। অতিথিশালা করছে, অতিথি থাকতে পারবে। প্রতি বছরে হরিদাস ঠাকুরের নির্যান তিথিতে সেখানে বিশেষ মেলা উৎসব অনুষ্ঠিত হয়, যে এক মাস আগে হয়ে গেল, এবং তখন বহু ভক্তের সমাবেশ ঘটে, বোঝা গেল। এবং তখন ওই দিন ওই যে হরিদাসপুরে বর্ডারে গিয়ে বিএসএফকে বললে হয় যে আমরা এখানে একটু উৎসবের দিন যাব, ওরা বলবে 5টার মধ্যে ফিরে আসবেন, পারমিশন দিয়ে দেবে, পাসপোর্ট ভিসা লাগবে না, উৎসব থেকে আবার ফিরে আসা যায় ওই দিন, একটা দিন। হ্যাঁ, হরিদাস নির্যান তিথিতে ওটা যেতে সাধুদের শুধু। আচ্ছা, আর ওইখানে ওই পাটবাড়ি একবার আমাদের ইসকনকে দেওয়ার কথা উঠেছিল, তো যাদেরকে পাঠাইছিল ওরা খুব পাকামি করছে, ওই জন্য কমিটির লোক রেগে গেছে, ওদের তারাই দিছে। মানে ওইখানে বছরে একবার ওরা কি, বাংলাদেশে যত ঠাকুর বাড়ি আছে তার এক সাইডে দুর্গা মণ্ডপ আছে, ওখানে দুর্গা পূজা হয় ধুমধাম করে। না, তোমরা দুর্গা পূজা করতে পারবে না, হ্যান করতে পারবে না, নানা রকম ঝামেলা করছে। আমাদের এই যে এখানে যে ফণীভূষণ আছে না, ফণীভূষণ আর দয়াল গৌরাঙ্গ গিয়েছিল ওখানে, ওদের ব্যবহারে লোকেরা সন্তুষ্ট হয়ে বের করে দিচ্ছে। যাই হোক, অনেকটা দূর, ওখান থেকে সেই যশোর খুলনা রোডে যেতে হবে, তারপরে বা ভিতর দিকে আরেকটা রাস্তা আছে, এই ধরো 40-45। আমি গেছি তো, এই তো 2 বছর আগে গেলাম, তখন ওই বেনাপোলের বাড়িতে যাই নাই, বর্ডার থেকে গাড়ি নিয়ে ওই ভিতর দিয়ে মনিরামপুর হয়ে আমরা গিয়েছিলাম রূপ সনাতন 2018 সালে। না, গাড়ি নিয়ে যাইতে অনেক ঝামেলা আছে, গাড়ির পাসপোর্ট ভিসা করতে হবে, গাড়ির যা ভ্যালু আছে এটা এখানে জমা রাখতে হবে, তারপর যেতে হবে, বুঝতে পারছো? অনেক ঝামেলা। তারপর বেলেটি, অসুবিধা নাই, গাড়ি নিয়ে যেতে হবে কেন, ওখানে ওদের খবর দিলে ওরাই গাড়ির ব্যবস্থা করে চলে যাবে, সেই গাড়ি, ওদের গাড়ি আছে, আমাদের গাড়ি একবারে থাকবে। বেলেটি হচ্ছে গদাধর পণ্ডিত এবং তার পিতৃদেব মাধব মিশ্রের আবির্ভাব স্থান। বেলেটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় অবস্থিত। চট্টগ্রাম শহরের বাহাদুরহাট অন্তজেলায় বাস টার্মিনাল থেকে বাঁশখালী গ্রামগামী বাসে বাণীগ্রাম স্টপেজে নেমে পায়ে হেঁটে এই শ্রীপাঠে আসা যায়।
এখানে গৌরাঙ্গ মহাপুরু নিজ শক্তি পণ্ডিত গদাধরের পিতা শ্রী মাধব মিশ্রের জন্মস্থান। এই বেলেটি গ্রামেই শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব ঘটে। পরে মাধব মিশ্র বেলেটি গ্রাম ত্যাগ করে সিধা মায়াপুরে এসে বসবাস করেন। মাধব মিশ্রে চক্রশালের জমিদার পুণ্ডরীক বিদ্যানিধি সমধ্যায়ী ও বন্ধু ছিলেন। তথাহি শ্রী প্রেমবিলাসে গ্রন্থের দ্বাবিংশ বিলাসে বর্ণিত আছে। তার প্রিয় সখা শ্রী মাধব মিশ্র হয়। চট্টগ্রামে বেলেটি গ্রাম তার আলয়। তো কারো কারো মতে আমাদের বৈষ্ণবদের যে বেলেটি গ্রাম নয়, মাধব মিশ্র এবং তার পত্নী কিনা রত্নাবতী, তারা যখন মায়াপুরে আসেন এইখানে গদাধর পণ্ডিতের জন্ম হয়েছে। যাই হোক, একটা মতান্তর আছে। তারপরে আছে বোধখানা, শ্রী সদাশিব কবিরাজ এবং কানু ঠাকুরের শ্রীপাঠ। ওই যে গর্বেতে আমরা বললাম কানু ঠাকুর, সেই কানু ঠাকুর। তো বোধখানা বর্তমান বাংলাদেশের জয়সুর জেলায় অবস্থিত। ডাকঘর বোধখানা বেনাপোল থেকে যশোরগামী ট্রেনে ঝিকরগাছা স্টেশনে নেমে সেখান থেকে রিক্সা ভেনে বোধখানা গ্রামে বাজারের পাশে এই শ্রীপাঠে আসা যায়। এছাড়া বেনাপোল থেকে যশোরগামী বাসে ঝিকরগাছা থানার মোড় স্টপেজে নেমে সেখান থেকে রিক্সা ভেনে 5 কিলোমিটার দূরে কপোতাক্ষ নদীর তীরে এই শ্রীপাঠে আসা যায়। এখানে শ্রী সদাশিব কবিরাজ এবং কানু ঠাকুরের শ্রীপাঠ তথা শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বর্ণনা আছে। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহার তনয় আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ শনে। তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ প্রেমে মৃতপুর। তথাহি শ্রী পাঠ পর্যটনে বোধখানায় সদাশিব কবিরাজের বাস। সদাশিবের পুত্র নাগর পুরুষোত্তম দাস। বোধখানাতে নাগর পুরুষোত্তম জন্মিল, বোধখানাতে হলদা পরগনা জানিবা সর্বজনে। আরও আছে শ্রীপাঠে হলদা মহেশপুর আর বোধখানা এক দেশে 2 গ্রাম একই গণনা। ঠাকুর সুন্দরের সেবা সেই স্থানে হয়, সদাশিব কবিরাজের বোধখানায় নির্ণয়। তো শ্রীপাঠ বোধখানা সৃষ্টির ইতিহাস এরূপ আছে। তথাহি কানুতত্ত্ব নির্ণয় বর্ণিত আছে। একদা জাহ্নবা দেবীসহ বৃন্দাবন কানায় ঠাকুর প্রভু করেন গমন। তথায় কীর্তনানন্দে বিভোর হইল, পুনঃ পুনঃ নানা রঙ্গে নাচিতে লাগিল। পদের নূপুর খসি কোথায় পড়িল, প্রেমনুমাদে ভরে তাহা জানিতে নারিল। কীর্তনের এই অবসাদে বাহ্যফূর্তি পেয়ে দেখেন নূপুর নাহি দক্ষিণের পায়ে। তখন কহেন যথা নূপুর পড়িল, তথাই করিব বাস প্রতিজ্ঞা করিল। অন্তরে জানিল বঙ্গভূমি অবস্থিত, বোধখানা নামে গ্রাম আসেও বিদিত। সেই গ্রামে ছুটি গিয়া নূপুর পড়িল, সেই হেতু প্রভু তথা বসতি করিল। আমরা এর আগে যখন নাকি গড়বেতা পড়েছিলাম তখন এই লীলা সম্পূর্ণ বলেছিলাম, কাজে এত ডিটেলস বলার দরকার নাই। মানে এই কানু ঠাকুর যে পিতা মাতা এই যে কিনা পুরুষোত্তম দাস, তারা একবার এই গঙ্গার তীরে শিমুর আলী গ্রামের কাছে বাস করত। ওইখানে ওই যে এক যুগী পুরুষ প্রাপ্ত হইল, সেই যুগ পুরুষই পরবর্তী জীবনে উনি ওই সদাশিব কবিরাজের পুরুষোত্তম কবিরাজের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি মারা যান। তখন জাহ্নবা মাতা এসে তাকে নিয়ে যায়। জাহ্নবা মাতার পালিত পুত্র হন। জাহ্নবা মাতা যখন বৃন্দাবনে যান তখন এই পুত্র গিয়েছিল। সেই রাধা কুণ্ডের তীরে জীব গোস্বামী ঘেরায় প্রেমনুমাদে নৃত্য করছিল। তখন পায়ের নূপুর ছুটে গেল, বলে এই নূপুর যেখানে পড়লো আমি সেখানে বাস করব। তখন এই জীব গোস্বামী তার নামকরণ করেন, এখন থেকে তোমার নাম হবে কানু ঠাকুর। তখন সেই কানু ঠাকুর ওই যে বোধখানা যশোর জেলায় ওখানে গিয়ে বসতি করেন। পরবর্তীকালে বিবাহ করেন, তার কয়েকটা পুত্র সন্তানের জন্ম হয়। বৃদ্ধ বয়সে সেই কানু ঠাকুর কী করেছিলেন, 8টা শালগ্রাম শিলা এবং 4 হাত পরিমিত একটা লাঠি নিয়ে একাকী সন্ন্যাসী বেশে সেই বোধখানা থেকে মেদিনীপুর গড়বেতায় এসে বাস করলেন। বোঝা গেল। তার সেবিত সেই যে 8খানা শালগ্রাম শিলার মধ্যে 6খানা এখনও সেখানে আছে, আর তার 4 হাত পরিমিত লাঠিটাও এখনও ওখানে আছে। ওখানে তার সমাধি আছে। রাজা বীর হাম্বির তার পাথর দ্বারা সমাধি নির্মাণ করে দিয়েছেন। সেই সমাধির ভিতরে
সে 6টা শালগ্রাম শিলা লাঠি এখনও পূজিত হচ্ছে। আর তার যে শিষ্য রামচন্দ্র, তাকে শিলাবতী নদীর থেকে পেয়েছিল মৃত অবস্থায়, মন্ত্র দিয়ে জীবিত করেছে। তিনি পরে বিবাহ হয়েছেন, তার বংশধরা ওই সিপাটের সেবাইত। হ্যাঁ, আর সেখানে এখনও তার সমাধি আছে, তার পাশে রামচন্দ্র সমাধি আছে, এভাবে আছে। বিশাল তার অদ্ভুত লীলা, অনেক কিছু আমরা তো ওই দিন পড়লাম, তো গর্বেতা যেদিন পড়লাম মনে আছে তো, দাইছা। এইভাবে কানু ঠাকুর বুথখানা শ্রীপাঠ স্থাপন করলেন। বুথখানায় শ্রী প্রাণবল্লভের সেবা বিরাজমান ছিল। পঞ্চম দোলের দিন মহাসমারোহ মহোৎসব হতো। বুথখানায় একটি আশ্চর্য বৃক্ষ আছে। পঞ্চম দোলের পূর্বদিন ওই বৃক্ষে একটিও পুষ্প থাকে না। উৎসবের দিন সকালে কয়েকটি কদম পুষ্প বৃক্ষে পরিস্ফুটিত দেখা যায়। প্রভু এই কদম ফুল করণে ধারণ করে দোলযাত্রা নির্বাহ করেন। শেষ জীবনে কানু ঠাকুর বুথখানা হতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় গিয়ে শ্রীপাঠ স্থাপনা করেন। কিন্তু এখানে উল্লেখ পাওয়া গেল না যে বুথখানায় বর্তমানে কি আছে। আমি যাই নাই কখনো বুথখানায়, একবার যাব বেনাপোল দিয়া যখন যাব, ওই ঝিকরা কাছে গেলেই 5 কিলোমিটার দূরে আছে। হরে কৃষ্ণ, তাই করবে আনন্দ হরি। হ্যাঁ, বৃন্দাবন থেকে বুথখানা, জয়সরে, ওইটা ওনাদের পূর্বপুরুষের বাড়ি ছিল। ওই যে সদাশিব কবির আছে, ওখানে থাকতেন। যে ছিটকে গেল, উনি আর বুঝতে পারলেন যে বুথখানায় পড়েছে, বুথখানায় গিয়ে বাস করলেন। তবে এই যে কানু ঠাকুরের অধস্তন বংশধররা ওখানে জাগার সংস্করণ না হওয়াতে ওরা নবদ্বীপ এটা বাস করবে চিন্তা করে আসছিল। এই নদিয়া জেলার যে মাঝদিয়ায় এসে ওখানে যখন আসছেন, ওখানকার যে জমিদার আছে সে ওখানে জায়গা দিয়েছে। এই জন্য ওই জায়গাটার নাম হয়েছে ভাজন ঘাট, ভজনকারীদের স্থান। ওখানে তার বংশধর আছে। আর সেই বংশে কানুপ্রিয় গোস্বামী আবির্ভূত হয়েছেন, ভাগবত ভাষ্য রচনা করেছেন। কানুপ্রিয় গোস্বামীর ভাইপোর এখন আবার এই প্রাচীন মায়াপুরে অনেকেরা বাস করে, বংশধর এখনও আছে। হরে কৃষ্ণ। তারপরে আছে বোরাকুলি, শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য শ্রী গোবিন্দ চক্রবর্তীর শ্রীপাঠ। বোরাকুলি মুর্শিদাবাদ জেলায় গঙ্গা এবং পদ্মার নিকটবর্তী। শ্রীপাঠ গোয়াসের নিকটবর্তী স্থান। গোয়াস তো লুপ্ত হয়ে গেছে, গঙ্গা পদ্মায় ভেঙে গেছে। সম্ভবত এই যে এখানে আছে, সম্ভবত এই স্থান গঙ্গা এবং পদ্মার ভাঙনে লুপ্ত হয়ে গেছে। এই শ্রীপাঠের কোনো সন্ধান পাওয়া যায় নাই। বোরাকুলি গ্রন্থ থেকে জানা যায় এখানে শ্রীনিবাস আচার্যের শিষ্য শ্রী গোবিন্দ চক্রবর্তীর শ্রীপাঠ ছিল, যিনি ভাবক চক্রবর্তী নামে খ্যাত। শ্রীনিবাস আচার্য সপার্ষদে গোবিন্দ চক্রবর্তীর ভবনে আগমন করে শ্রী রাধা বিনোদ বিগ্রহ প্রতিষ্ঠা করে মহামহোৎসব অনুষ্ঠান করেন। উক্ত উৎসবে নিত্যানন্দপূর্বর আত্মজ এবং বহু আচার্যগণ সম্মিলিত হয়েছিলেন। যখন শ্রীনিবাস আচার্য বিগ্রহ প্রতিষ্ঠা করে নামকরণের কথা চিন্তা করতে লাগলেন, তখন মন্দির হইতে শ্রী রাধা বিনোদ বলে শব্দ হলো। তাই শ্রীনিবাস আচার্য ঠাকুর এই বিগ্রহের নাম রাখেন শ্রী রাধা বিনোদ। তথা হি প্রেম বিলাস গ্রন্থে বিংশ বিলাসে বর্ণিত আছে। আর শাখা শ্রী গোবিন্দ চক্রবর্তী, ভজনে যাহার নাম ভাবক চক্রবর্তী, তাহার বসতি হয় বোরাকুলি গ্রাম। আর শাখা গোপাল দাস সর্বগুণধাম। গোবিন্দ চক্রবর্তীর পুত্র শ্রী রাজবল্লভ আচার্যের শাখা ইহ জগতে দুর্লভ। হরে কৃষ্ণ। নিতাই গর্বে আনন্দে হরি হরি। বোরাকুলি লুপ্ত, গোয়াস লুপ্ত। তারপরে আসো বোজরাজপুর, শ্রী দাস গদাধরের শ্রীপাঠ। দাস গদাধর মানে পণ্ডিত গদাধর একজন, আরেকজন দাস গদাধর মহাপুরু পার্ষদ। তো বোজরাজপুর হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত। বাঁকুড়া থেকে মুকুটমণি যাওয়ার বাসে অথবা খাতড়া যাওয়ার বাসে 25 কিলোমিটার দূরে ডাঙ্গাপুর নামক স্টপেজে নামতে হবে। সেখান থেকে রিক্সা যোগে 2 কিলোমিটার দূরে এই শ্রীপাঠে আসা যায়। তো 2 বছর আগে আমরা গিয়েছিলাম, মনে আছে? আমরা ওই যে 2 বছর আগে ওই যে বাঘের মুখ দিয়ে জল বেরোয়, কি জায়গার নাম যেন কি, বাঁকুড়া জেলায় যেখানে পিকনিক প্রোগ্রাম হলো, ভুলে গেল, শুষ্নিয়া পাহাড়। শুষ্নিয়া পাহাড়ে আমরা পিকনিক প্রোগ্রাম করে ওই দিন সন্ধ্যাবেলা আমরা গিয়ে ওই ইয়েতে ছিলাম, কি যেন জায়গাটার নাম, নাম হট্ট আছে ভালো, অনেক ভক্ত, ঝাঁটি পাহাড়ি। পরের দিন ভোরবেলা ওখান থেকে বেরিয়ে
আমরা যাব 19 তারিখ 19শে জানুয়ারি আমাদের রায়পুরে। তো রায়পুরে যাওয়ার পথে আমি তো মনে নাই, আমাদের ওই যে ড্রাইভার ছিল স্বপন, ও বলছে এখানে যে বজরাজপুরে, আমি চলো তাহলে বজরাজপুরে যাব। বজরাজপুরে গেলাম, 2 কিলোমিটার ভিতরে পথ থেকে গাড়ি চলে গেছে। ওখানে গিয়ে আমরা বসলাম, তখন এখনো পূজারি আসে নাই। আমরা বসে নিলাম তমাল গাছের, কেলিকন্দম গাছের নিচে। অনেকক্ষণ পরে পূজারি এলো, পূজা করলো, তারপরে সে বিগ্রহ দর্শন করলাম। তো এই স্থান হচ্ছে শ্রী দাস গদাধরের সেবাশ্রম। শ্রী দাস গদাধরের পুত্র শ্রী মথুরানন্দ গোস্বামীর প্রতিষ্ঠিত এই মন্দির এবং বিগ্রহ। এই মন্দিরে এখন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর এবং ললিতা সখী সেবিত হচ্ছেন। এই মন্দির প্রাঙ্গণ খুবই মনোরম এবং শ্রী শ্যামের মহিমা গুণ বিস্তৃত। এখানে ঠাকুরের ভোগ দিতে গেলে প্রায় 1 বছর আগে নাম লেখাতে হয়। বাপরে বাবা, মানে কেউ যদি বলে যে আমি একদিন ভোগ দিব, ভোগ লাগাবো, তাহলে 1 বছর আগে নাম লেখাইতে হবে, নাহলে ডেট পাওয়া যাবে না, এত সিরিয়ালই আছে। তো যে একবার এই ঠাকুর কোনো চাষির জমি থেকে মিষ্টি কুমড়া চুরি করে করতে গিয়েছিলেন বলে প্রতিদিনই এখানে মিষ্টি কুমড়ার ভোগ অবশ্যই দেওয়া হয়। বোঝা গেল? এবার ঠাকুর চলে গেছিল মিষ্টি কুমড়া খেতে, এই জন্য যে ঠাকুর মিষ্টি কুমড়া খেতে ভালোবাসে, তাই প্রতিদিন মধ্যাহ্নকালীন ভোগে মিষ্টি কুমড়া মানে বৈতালের সবজি অবশ্যই দেওয়া হবে, এখনো চলছে। এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। এখানে ভাতৃ দ্বিতীয়ার বড় উৎসব হয়, যে ভাতৃ দ্বিতীয়া আসতেছে কার্তিক মাসে। বর্তমানে গদাধর বংশধরদের দ্বারা এই সেবা পরিচালিত হয়ে আসছে। এখানে ঠাকুর সেবা এবং অতিথি সেবার বিশেষ ব্যবস্থা আছে। এছাড়া উন্দা, এখানে আদ্রা লেখা আছে কিন্তু নামটা হবে উন্দা, বইটা লিখে দেখো। উন্দা স্টেশনে, রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে উত্তরে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির আছে। সেটা হচ্ছে মাকরকোল গ্রাম। এখানে দাসগদাধরের পুত্র শ্রী মথুরানন্দের সমাধি আছে। মাঘী পূর্ণিমা এখানে প্রধান উৎসব হয়। এটা যে আদ্রা লেখা হয়েছে ভুল করে, এটা হচ্ছে উন্দা স্টেশন, বাঁকুড়ার আগের স্টেশন। বোঝা গেল? সেইখানে এই দাসগদাধরের পুত্র মথুরানন্দের সমাধি আছে, আর সেখানে রাধা শ্যামসুন্দর বিগ্রহ আছে। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তারপরে আসো বামনগাঁও। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থল, সিলেট জেলা। বামনগাঁও বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় অবস্থিত। পথ নির্দেশনার জন্য পনাতীর্থ দ্রষ্টব্য। পনাতীর্থে যে পথ দিছে সেই পথে যেতে হবে। পনাতীর্থ ইস্কন মন্দির থেকে পায়ে হেঁটে 7 কিলোমিটার দূরে হলদিপাড়া, অটুলিপাড়া হয়ে এই শ্রীপাটে আসা যায়। তো এই স্থানে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর আবির্ভাব স্থান। গ্রামের উত্তর পাশ দিয়ে পাটনাই নদী প্রবাহিত ছিল। নদীর অপর পারে অনতি দূরেই ভারতের মেঘালয় পর্বত উচ্চ শিরে দণ্ডায়মান আছে, কাছেই মেঘালয় রাজ্য। বর্তমানে এখানে মাধবেন্দ্র পুরীর বাড়ির ধ্বংসাবশেষ আছে, দেখতে ক্ষুদ্র পাহাড়ের মতো। তার ভজন কুটিরের নিচে ভূগর্ভে পতিত মন্দিরটি একেবারে অবহেলিত অবস্থায় আছে। মন্দির গাত্রে নানাবিধ বন জঙ্গল আবৃতম। বাড়ির সিংহ দরজা, প্রাচীরের কিছু অংশ এবং 2টো বড় পুকুর আছে। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য হচ্ছেন তৎকালীন বহু বৈষ্ণব আচার্যবৃন্দ। তাদের মধ্যে অন্যতম অদ্বৈত আচার্য প্রভু শ্রীমন মহাপ্রভুর গুরুদেব ছিল ঈশ্বরপুরী, চট্টগ্রামের চক্রশালের জমিদার পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীহট্টের পদ্মনাভ চক্রবর্তী, নবদ্বীপের শিবাস পণ্ডিত, শ্রী পরমানন্দ পূর্বী প্রমুখ বৈষ্ণব আচার্যগণ। মাধবেন্দ্র পুরীপাদের মন্ত্র শিষ্যরা। তদুপরি মাধবেন্দ্র পুরীপাদের আরও বহু শিষ্য ছিল। শ্রী মাধবেন্দ্র পুরী ছিলেন শ্রী বিষ্ণু ভক্তি পথের প্রথম অবতারী। একসময় শ্রীমন মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধে নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, তথাহি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় বর্ণনা করা আছে। প্রভু কহে, নিত্যানন্দ করহ বিচার, পুরী সমভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলাম, সেবায় অঙ্গীকার করি জগত তারিলাম। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা করি। হরি হরি হরি।
তো যাই হোক, এরকম হয়েছে মহাপ্রভু নিজে মাধবেন্দ্র পুরীপাদের মহিমা গুণগান কীর্তন করছে যে কৃষ্ণ যাকে 3 বার স্বপ্নে দর্শন দিয়ে আজ্ঞা করেছেন, আর একবার সাক্ষাৎ দুগ্ধদান করার স্থলে তাকে দেখা দিলেন। কোথায়? গোবিন্দকুণ্ডে হয়েছিল, বৃন্দাবনে। দুগ্ধ দিল তাকে এসে। তারপরে রাত্রে স্বপ্ন দেখলো যে আমি এই কুঞ্জের ভিতরে আছি, মোর নাম গোবর্ধনধারী গোপাল, বজ্রনাভের স্থাপিত। আমাকে মেলেচ্ছ ভয়ে সেবকেরা এই কুঞ্জের ভিতরে রেখে পালিয়ে চলে গেল। সেই থেকে আমি শীত গ্রীষ্ম বর্ষায় নানা রকম কষ্ট পাই। আমি চিন্তা করি কখন মাধব আসবে, আমাকে এখান থেকে উত্তোলন করবে, আমার সেবা করবে। তো তুমি লোকজন নিয়ে আমাকে এখান থেকে তুলে মঠে পর্বতের উপরে নিয়ে মঠ স্থাপনা করে সেবা করো। এই একবার আজ্ঞা দিল। আরেকবার আজ্ঞা দিল যে গ্রীষ্মকালে আমার তাপ সহ্য হয় না, মলয়জ চন্দন আনো। তখন মাধবেন্দ্র পুরীপাদ মলয়জ চন্দন আনতে যাত্রা করল। তো রেমুনাতে গোপীনাথ দর্শন করে যে ক্ষীরভোগ লাগে, ওইটা তার বাসনা হইল, কীরকম ক্ষীর স্বাদ সেরকম গোপালকে লাগানো যাবে। তখন গোপীনাথ ক্ষীর চুরি করলো, ক্ষীর চুরি করে তার নাম হয়ে গেল ক্ষীরচোরা হরি। তারপরে মাধবেন্দ্র পুরীপাদ জগন্নাথপুরীতে গিয়ে সেবকদের সাথে যোগাযোগ করে মলয়জ চন্দন নিয়ে যখন রেমুনাতে আবার আইলেন, তখন আবার গোপাল স্বপ্নে দিল যে তোমার এই যে চন্দন আমি প্রাপ্ত হইলাম, আমার অঙ্গ আর এই গোপীনাথের অঙ্গ একই অঙ্গ, তুমি গোপীনাথকে চন্দন ঘষে লেপন করো, তাহলে আমি প্রাপ্ত হই। 3 বার হয়ে গেল, 3 বার স্বপ্নে আজ্ঞা দিল। তখন থেকে চন্দন যাত্রা শুরু হলো। তাই মহাপ্রভু বললেন 3 বার যাকে স্বপ্নে দর্শন দিলেন, দুগ্ধদান করার স্থলে যাকে দেখা দিলেন। অতএব মাধবেন্দ্র পুরীপাদ মলয়জন চন্দন নিতে পুরী গিয়েছিলেন। সেখান থেকে বৃন্দাবন ফিরে যাওয়ার পথে আবার রেমুনা এলেন। তখন তিনি গোপাল তাকে স্বপ্নে আজ্ঞা দিলেন, তুমি এই চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লাগাও। গোপীনাথ এবং আমার অঙ্গ কোনো তফাৎ নেই, গোপীনাথ প্রাপ্ত হলেই আমি চন্দন প্রাপ্ত হব। এই স্বপ্ন বৃত্তান্ত যখন গোপীনাথের সেবকগণের কাছে মাধবেন্দ্র পুরীপাদ ব্যক্ত করলেন, তখন গোপীনাথের সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন। তারাই তখন সেই চন্দন ঘষার ব্যবস্থা করলেন এবং প্রতিদিন গোপীনাথের অঙ্গে লেপন করতে লাগলেন। এইভাবে গৌড়ীয় বৈষ্ণব জগতে চন্দন যাত্রার প্রচলন হলো। তো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাধবেন্দ্র পুরীপাদ প্রসঙ্গে বলেছেন, গীতাগ্রন্থ সেই গ্রন্থে মহাপুরুষ হস্তে একটা শ্লোক লিপিবদ্ধ করেছেন। গদাধর পণ্ডিত গোস্বামী গলদেশে বিরাজিত শ্রীকৃষ্ণ বিগ্রহ নয়নানন্দ ঠাকুরকে প্রদান করেন এবং তাকে আরও দেশের ভরতপুরে নামক স্থানে গমন করে শ্রীপাঠ স্থাপনা করার নির্দেশ প্রদান করেন। তথাহি প্রেম বিলাস গ্রন্থে বর্ণনা করা আছে। তাহলে কী কী দিল? তাকে দীক্ষামন্ত্র দিলেন, ওই গীতা গ্রন্থটা দিলেন। তারপরে ওই গদাধর পণ্ডিতের গলদেশে একটা রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল, সেই রাধাকৃষ্ণ বিগ্রহ নয়নানন্দ ঠাকুরকে প্রদান করেন। বোঝা গেল? নয়নানন্দ ঠাকুর না, হ্যাঁ নয়নানন্দ ঠাকুর প্রদান করেন এবং তাকে নির্দেশ দিল তুমি আরও দেশে গিয়ে ভরতপুরে শ্রীপাঠ স্থাপনা করে এই বিগ্রহের সেবা করো। পণ্ডিত গোসাই প্রভুর অপ্রকট সময় নয়ানন্দরে ডাকি এই কথা কয়, মোর গলদেশে থাকিত এই কৃষ্ণ, ওটাকে মেয় কৃষ্ণ বলে, একটা শুধু কৃষ্ণমূর্তি, কে এক কৃষ্ণমূর্তি সেবন করিও সদা করিয়তি প্রীতি, তোমার এই অর্পিলা এই গোপীনাথের সেবা, ভক্তিভাবে সেবিবে না পুজিবে অন্য দেবী দেবা, সহস্ত লিখিত এই গীতা তোমায় দিলাম, মহাপ্রভু এক শ্লোক ইহাতে লিখিলাম, ভক্তিভাবে ইহা তুমি করিবে পূজন, এত কহি পণ্ডিত গোসাই হইলাই অন্তর্ধ্যান, নয়ন পণ্ডিত গোসাই অন্ত্যেষ্টি ক্রিয়া করি, আরও দেশে ভরতপুরে করিলেন বাড়ি। মহাপ্রভুর তিরোভাবের 1 বছর পরে এই লীলা হয়েছিল। বোঝা গেল? 1 বছর পরে মানে ওই রথযাত্রা 2 দিন আগে গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি, ওই দিন তার আগেই নয়নানন্দ ঠাকুরকে এই সমস্ত দ্রব্য দিলেন এবং বললেন তুমি আরও দেশে ভরতপুরে গিয়ে শ্রীপাঠ স্থাপন করে সেবা করো। তো বলছেন, তো সেই এখানে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর ভ্রাতা দ্বিজবাণীনাথের পুত্র নয়নানন্দ ঠাকুর গোস্বামী শ্রীপাঠ গদাধর পণ্ডিত গোস্বামীর অন্তর্ধানের পরে তদীয় ভ্রাতুষ্পুত্র শ্রী নয়নানন্দ গোস্বামী গদাধর পণ্ডিত গোস্বামী সেবিত মেয় কৃষ্ণ এবং তার হস্তলিখিত শ্রীগীতা গ্রন্থ আনয়ন করে এখানে শ্রীপাঠ স্থাপনা করেন। মেয় কৃষ্ণ বিগ্রহটি ক্ষুদ্র আয়তন হইলেও তা সবসময় গদাধর পণ্ডিত গোস্বামীর বক্ষে টাকা হতো।
এখানে সেই মেয়কৃষ্ণ বিগ্রহ এবং নয়নানন্দ ঠাকুরের সেবিত গোপীনাথ বিগ্রহ বর্তমান আছেন। আর একটি লাল কাপড়ে বাঁধানো গদাধর পণ্ডিতের শ্রীহস্তে লেখা শ্রী গীতা গ্রন্থ সুরক্ষিত আছে। সেই গীতা গ্রন্থের উপরে মহাপ্রভু একটি শ্লোক লিখেছে, সেই শ্লোকটা আছে ষটশতানি সবিংশতি শ্লোক নাম হক এসব, মানে কৃষ্ণের 620টা শ্লোক উক্ত আছে। অর্জুন 57, অর্জুনের হইল কত 57, 57টা শ্লোক। সপ্তষষ্ঠিঞ্চ সঞ্জয়, সঞ্জয়ের 66টা শ্লোক উক্ত আছে। ধৃতরাষ্ট্র শ্লোক একম গীতা নামম উচ্চতে, আর ধৃতরাষ্ট্র গীতাতে একটা শ্লোক বলেছে। এই মিলিয়ে হইল গীতা শ্লোক, বোঝা গেল। 620, কৃষ্ণের উক্তি 620 আর অর্জুনের উক্তি হয়েছে 57, আর সঞ্জয়ের হচ্ছে 66, আর ধৃতরাষ্ট্রের একটা শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত উদ্দেশ্য, প্রথম শ্লোকটা। এই মিলে হইল গীতার শ্লোক। তার অর্থ দাঁড়ায় যে কেশবের মানে কৃষ্ণের 620টা শ্লোক, অর্জুনের 57, সঞ্জয়ের 66 এবং ধৃতরাষ্ট্রের একটি শ্লোক এই গীতায় উক্ত আছে। সেই শ্রীপাঠে শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ বর্তমান আছে। তার পরবর্তী সেবকরা ওখানে রাধা গোপীনাথ বিগ্রহ স্থাপনা করেছেন। তো শ্রী গোপীনাথ বিগ্রহের পাদপীঠে শ্রী গোপীনাথ যন্ত্র দেখতে পাওয়া যায়, একটি শালগ্রাম শিলা এবং 6 গোপাল বিগ্রহ আছে। এক সময় বাঁশবেড়িয়ার জৈনক কোনো এক ভক্তের আখ্যানুকূল্যে বাংলা 1075 সালে 1 ফাল্গুন এই মন্দির সংস্কার হয়েছিল। কয়েক বছর পূর্বে এই মন্দিরের সম্মুখে শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট মায়াপুর ইস্কন দ্বারা একটি বৃহৎ নাট মন্দির নির্মিত হইয়াছে। নাট মন্দিরটা আছে ছিল দাসগদাধর বৃন্দাবনে যে একটা দন্ত সমাধি বিরাজমান, তা নয়নানন্দ গোস্বামীর দ্বারা স্থাপিত হইয়াছে। মানে দাসগদাধরের একটা দাঁত পড়ে গিয়েছিল বৃদ্ধকালে, সেই দাঁতের সমাধি হচ্ছে বৃন্দাবনে, এখনো আছে। সেটা নয়নানন্দ ঠাকুর সেই সমাধি করেছেন। তো স্থাপিত হয়েছিল। নয়নানন্দ গোস্বামী শ্রীধাম পুরী থেকে এই সমস্ত বিগ্রহ গীতা গ্রন্থ আনয়ন করে এখানে শ্রীপাঠ স্থাপনা করে এতদ অঞ্চলে শ্রীমন মহাপ্রভু বাণী প্রচার করেছিলেন। বর্তমানে নয়নানন্দ ঠাকুরের বংশধরেরাই এই শ্রীপায়ের সেবায়িত গোস্বামী। নয়নানন্দ ঠাকুর পরে গৃহস্থ হয়েছেন, তার বংশধররাই এখন ওখানে আছে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় চাকরি করে, শিষ্য করে। হরে কৃষ্ণ। এবং আমার রিসেন্টলি ইসকন থেকে ওখানে একটা এই বিগ্রহের ভোগের ঘর বিএসসিটি থেকে করে দিয়েছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা অনেকবার গেছি। জয় রাধে রাধে। তো এরপরে আসো ভঙ্গমোরা বা ভাঙ্গামোরা। তো এই ভঙ্গমোরা হুগলি জেলায় অবস্থিত, বর্তমান নাম ভাঙ্গামোরা। তারকেশ্বর থেকে বাসে চৌতারায় নেমে দামোদর নদীর অপর পারে এই ভঙ্গমোরা অবস্থিত। তারকেশ্বর থেকে বাসে যেতে হবে, জায়গাটার নাম হচ্ছে চৌতারা, একটা বাস স্টপেজ আছে। ওখান থেকে পায়ে হেঁটে বা রিক্সা ভেনে ওখানে দামোদর নদীর কাঠের সেতু আছে, ওইটার ওই পারেই এই ভঙ্গমোরা। আমি জীবনে একবার গিয়েছি। হরে কৃষ্ণ। মানে গুরু মহারাজ ওই চৌতারার কাছে একবার আমাদের গৌরমণ্ডল দর্শনের জন্য প্যান্ডেল প্রোগ্রাম নিয়ে গেছিল, ওইখানে অবস্থান করছিল। কারণ এত ভক্ত নিয়ে কাঠের সেতু নদী পার হয়ে যাবে কি করে? তো আমি একা একা হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমি যেদিন গেছি ওই দিন ছিল চৈত্র সংক্রান্তি ছিল। তো ওইখানে গিয়ে আমি দেখলাম ওখানে বিগ্রহ দয় রাধা কৃষ্ণ বিগ্রহ। তারপরে জিজ্ঞাসা করলাম এখানে কি কি ভোগ হয়। ওরা পূজারি বলল যে আজকে তো চৈত্র সংক্রান্তি, আমাদের দেশের প্রচলিত প্রথা অনুসারে এই চৈত্র সংক্রান্তির দিন লোকেরা বাড়িতে দুপুরবেলা রান্না করে না, তারা দই চিরা ছাতু ইত্যাদি খায়। তো আজকের দিনে আমরা এই বিগ্রহকে মধ্যাহ্নকালীন সময়ে এই দই চিরা ছাতু ভোগ লাগাইছি। এখন আমরা রান্না করতেছি, ঠাকুরকে জাগাইয়েই করা হবে, এই অন্ন ভোগ দেওয়া হবে বিকাল 3টা-4টার দিকে। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। তো বলছে এই স্থানে অবিরাম ঠাকুরের শিষ্য শ্রী সুন্দরানন্দের শ্রীপাঠ, তথাই শ্রী অবিরাম নির্ণয় ভঙ্গমোরাতে বাস সুন্দরানন্দ নাম পরম বিদ্যান বিপ্র পণ্ডিত আখ্যান।
এই সিপাটে পৌষ কৃষ্ণা অষ্টমীতে সন্ধ্যারানন্দে তিরোভাব উৎসব অনুষ্ঠিত হয়। এখানে ঠাকুর অবিরামের শিষ্য শ্রী রজনী পণ্ডিত শ্রী মদন মোহন সেবা স্থাপন করেছেন। তথাহি অবিরাম লীলামৃত দ্বাদশ পরিচ্ছেদে পরিণত আছে। ভঙ্গমরা গ্রাম সেই বড়ই সুন্দর, রজনী পণ্ডিত স্থাপন কইলা পূর্ণবার। তো রজনী পণ্ডিত সালকিয়া থেকে এই স্থানে আগমন করে সেবা স্থাপন করেন। সালকিয়াটা হচ্ছে হুগলি জেলা, আরে হাওড়া জেলা। তো অবিরাম গোপাল স্বয়ং আগমন করে সেবা স্থাপন করত রজনী পণ্ডিতের সেবা কার্যে নিযুক্ত করলেন। এই সিপাটে সেবার বিশেষ ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। আমি একবার গেছিলাম 94-এ, মনে আছে। তারপরের দিন গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন ধরনের সকল ভক্তদিনের কালাজে সেখানে কি কি আছে। মদনমোহন বিগ্রহ, দারু বিগ্রহ। আর কালকে যেহেতু এইখানে চৈত্র সংক্রান্তি, আমাদের দেশের একটা নিয়ম ছিল আগে, চৈত্র সংক্রান্তিতে ছাতু খাবে, দই চিরা মুড়ি খাবে, দুপুরে অন্ন খায় না, বিকালবেলায় সন্ধ্যার আগে অন্ন পাক হয়, অন্ন খায়। হরে কৃষ্ণ। ওই বিগ্রহকে ওইরকমভাবে দুপুরবেলা ছাতু চিরা দই ভোগ দেওয়া হয়েছে, আর তখন রান্না করছে, আর সূর্য ডোবার পূর্বেই সেই অন্ন ভোগ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভালো লাগলো? তো গুরু মহারাজ পরের দিন খেতে বসে বলছে, কই আমাকে তো কেউ ছাতু খাওয়াইলো না। আচ্ছা, ভাজন ঘাট, এই তো সেই ভাজন ঘাটে এসে গেলাম। কিছুক্ষণ আগে বললাম না, ভাজন ঘাটে ওই কানু ঠাকুরের বংশধররা আছেন। তো ঠাকুর কানাইয়ের বংশোদ্ভুক্ত শ্রী নন্দরাম গোস্বামী সিপাট ভাজনঘাট নদিয়া জেলায় অবস্থিত। শিয়ালদহ রানাঘাট থেকে গেদে রেলপথে বাঁশদিয়া স্টেশনে নেমে বাসে 6 কিলোমিটার দূরে ভাজনঘাটে আসা যায়। তাছাড়া কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে ভাজনঘাটগামী বাসে ভাজনঘাট নেমে এই সিপাটে আসা যায়। এইখানে কানু ঠাকুরের বংশীয় গোস্বামীগণের সেবিত শ্রী শ্রী রাধাবল্লভ ও শ্রী বৃন্দাবন চন্দ্র রইয়াছে। শ্রী চৈতন্য চরিত অমৃত আদি লীলায় বর্ণনা করা আছে। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহারও তনয় আজন্ম নিমিগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ শনে। তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ প্রেমামৃতপুর। তো কানু ঠাকুর কানাইয়ের 5 পুত্র ছিল, ওই বোধখানায় যাদের জন্ম: রামভদ্র, শচীনন্দন, যাদবেন্দ্র, বংশীবদন ও মদনমোহন। বাংলাদেশের জয়সুর জেলায় সিপাট বোধখানায় বসবাসের স্থানাভাবে কয়েকজন গোস্বামী সন্তান সেবিত বিগ্রহ শ্রী রাধা, বৃন্দাবন চন্দ্র ও মদন গোপাল প্রভৃতিকে নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য নবদ্বীপের দিকে যাত্রা করেন। পথিমধ্যে কৃষ্ণগঞ্জের জমিদারগণের ঐকান্তিক অনুরোধে ইছামতি নদীর তীরে নদিয়া জেলায় ভাজনঘাটে তারা বসতি স্থাপন করেন। জমিদার জায়গা দিলেন যে নবদ্বীপে যেতে পারেন, এখানে আপনারা ভজন করেন, আমি জায়গা দিচ্ছি। তো ভক্ত গোস্বামী পরিবারের তথা ভজনশীল জনের বাসস্থান বলে স্থানটি পরবর্তীকালে ভাজনঘাট নামে পরিচিতি লাভ করে। বর্তমানে জনশ্রুতিতে ভাজনঘাট নাম বহুল প্রচলিত আছে। ওই অঞ্চলে খুব খেজুর গুড় উৎপন্ন হয়। প্রতিদিন ট্রেনে করে, সেই গেদের লাইনে ট্রেনে করে শিয়ালদহ দিয়ে সেই কলকাতায় সেই খেজুর গুড় চায়। তো গ্রামের উত্তরে একটা বিল আছে, তার উত্তরে অধুনা নালুপুর নামে এক গ্রামের পত্তন হয়েছে। এক সময় স্থানটি জঙ্গলাকীর্ণ ছিল। সেই জঙ্গলের মধ্যে জৈনক সন্ন্যাসী রাধাবল্লভের সেবা করতেন। সেই সন্ন্যাসী বা তার বিগ্রহের কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। সেই সন্ন্যাসীকে বিগ্রহ কোথা থেকে পেল, ইতিহাস খুঁজে পাওয়া যায় না। মৃত্যুকালে সেই সন্ন্যাসী বিগ্রহকে বিলের জলের মধ্যে বিসর্জন দিয়ে দেহত্যাগ করেন, বিলের মধ্যে ফালাই দেয়। জলের মধ্যে সেই বিগ্রহ উত্তর পার থেকে দক্ষিণ পারে চলে আসে। এই স্থানে নিকটবর্তী হরি আউল নামক জৈনক ব্যক্তি জলের ভিতর থেকে সেই বিগ্রহ প্রাপ্ত হয়ে তার সেবা কার্যে রত হন। কিন্তু তিনি খুব ভালোভাবে বিগ্রহের সেবা কার্য করতে পারছিলেন না, অনেক ত্রুটি হয়ে যাচ্ছিল। একসময় রাধাবল্লভ ঠাকুর কানাইয়ের বংশোদ্ভূত শ্রী নন্দরাম গোস্বামীকে আদেশ প্রদান করলেন তাকে যেন এই স্থান থেকে নিয়ে গিয়ে ভালোভাবে তারা সেবা করেন। নন্দরাম গোস্বামী অত্যন্ত প্রতাপী লোক ছিলেন।
তো হরি আউলের অসম্মতি সত্ত্বেও তিনি বিগ্রহ এনে সুন্দরভাবে সেবা পূজার ব্যবস্থা করলেন, তার বাড়িতে নিয়ে এলেন। কোনো প্রতিবিধান করতে না পেরে তখন হরি আউল বিগ্রহ পাবার জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দ্বারে অভিযোগ করেন। তো রাজা ছিল কৃষ্ণচন্দ্র। তো মহারাজের আহ্বানে নন্দরাম গোস্বামী বার্ধক্যবশত যেতে অসমর্থ হলে তার পুত্র গোরাচাঁদ গোস্বামী রাজ দরবারে উপস্থিত হয়ে সমস্ত বৃত্তান্ত জানান। তিনি কৃতবিদ ছিলেন, বাক্যালাপে পাণ্ডিত্যের পরিচয় পেয়ে রাজা সন্তুষ্ট হন। হরি আউল চাইলে বিগ্রহ নিয়ে যেতে পারেন। গোসাইজির কথা শুনে রাজা এক কর্মচারীকে পাঠিয়ে দেন। তার সাহায্য পেয়ে হরি আউল বহু চেষ্টা করেও বিগ্রহকে আসন থেকে তুলতে পারলেন না। গোরাচাঁদ গোস্বামী বলল, যদি এই বিগ্রহ সে উঠে তুলে নিতে পারে তাহলে নিতে পারে। রাজকর্মচারী কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে, তার উপস্থিতিতে অনেক চেষ্টা করেও বিগ্রহ উঠাইতে পারল না। তখন গেল, কিন্তু নন্দরাম গোস্বামী বার্ধক্যবশত বিশেষ দুর্বল থাকা সত্ত্বেও অনায়াসেই ঠাকুরকে আসন থেকে উঠালেন। রাধা বল্লভ মন্দিরেই থাকবেন স্থির হলো। এই অদ্ভুত ঘটনার পর হরি আউল কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যান। তো এইদিকে রাজকর্মচারীর মুখে রাজা কৃষ্ণচন্দ্র এই কথা শুনে অত্যন্ত প্রীত হইলেন এবং শ্রদ্ধান্বিত চিত্তে দেব সেবার জন্য 40 বিঘা জমি দান করে দিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তো বহুদিন পর গোসাইজির মনোভাবের অনুরূপ ঠাকুরের প্রত্যাদেশে এক রাধা মূর্তি নির্মিত হয়ে স্থাপিত হয়। বর্তমানে যুগল মূর্তি তারই আরাধনার বহিঃপ্রকাশ। শ্রী রাধা বল্লভতী অতি মোহনমূরতি। সামনে নাট মন্দির আছে, যেটি প্রভুপাদ শ্রীমৎ কৃষ্ণ কিশোর রায় গোস্বামী কর্তৃক 14ই মাঘ 1408 সালে উদ্ঘাটিত হয়। দোলে এখানে বড় উৎসব হয়। এছাড়া জন্মাষ্টমী, ঝুলন প্রভৃতি উৎসব এখানে পালিত হয়। তুমি গেছো? আমি তো যাইনি, আমি তো ওই মাছ দিয়ে গেছি প্রোগ্রাম করতে, কিন্তু মাঝিদা ওখান থেকে যাওয়া হয় না। তুমি আমাকে নিয়ে যাও নাই, তাই যাওয়া হয়নি। তাই রাধে রাধে। এক সময় প্রবল ঝড় বৃষ্টি হওয়ায় মন্দিরের ছাদ ভেঙে গিয়েছিল। তখন সবাই ভাবলেন যে ঠাকুরের বুঝি আর অস্তিত্ব নেই। এইভাবে অত্যন্ত বিচলিত হয়ে গোস্বামীরা ইট কাঠ সরিয়ে দেখলেন যুগল মূর্তি সিংহাসনে নেই, মন্দিরের এক কোণায় দাঁড়িয়ে আছে, কিন্তু অঙ্গে কোনো রকম আঘাত লাগেনি। বাবা, এতে সকলেই পুলকিত চিত্তে হয়ে আনন্দে উৎসব করেন। ঠাকুরের জমির উপরে একটা কদম গাছ দোল পূর্ণিমার দিনে 4টি কদম ফুল ফুটত। গাছটি মরে গেলে অন্য গাছেও ওই রকম হতো। সেই সমস্ত গাছ অপ্রকট হওয়ার পরে এখন আর সেই অলৌকিক দৃশ্য দেখা যায় না। গ্রামের জাতি ধর্ম নির্বিশেষে এই যুগল মূর্তি গ্রাম্য দেবতা এবং অতীব শ্রদ্ধার সাথে এই স্থানকে তারা স্মরণ বন্দন করে থাকেন। নতুন কোনো দ্রব্য এলেই আগে ঠাকুরকে দিয়ে দান। এরই পাশে রয়েছে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রের মন্দির। সামনে স্মৃতিফলকে লেখা আছে প্রসিদ্ধ গীতিকাব্য রচয়িতা বৈষ্ণবাচার্য শ্রী কৃষ্ণকমল গোস্বামী আবির্ভাব 9 আষাঢ় 1217 বঙ্গাব্দ ভাজনঘাট, তিরোভাব 12ই মাঘ 1294 বঙ্গাব্দ। এই মহাজনের সম্বন্ধে দুই একটা কথা বললে ভালো হয়। সাধ্য ক্ষেত্রে তার দান সর্বজন প্রসিদ্ধ, প্রশংসনীয়। তিনি 8খানি গ্রন্থ রচনা করেন। নন্দহরণ, স্বপ্নবিলাস, দিব্য অনুবাদ, বিচিত্র বিলাস, ভরত মিলন, গন্ধর্ব মিলন, কালীয় দমন ও নিমাই সন্ন্যাস। তার একাধারে পাণ্ডিত্য, কবিত্ব ও সঙ্গীত বিদ্যায় পারদর্শিতা প্রভৃতির সাথে ধীরতা ও সর্বজন প্রিয় ব্যবহার কৌশলতা প্রভৃতির গুণ তাকে চির অমর করে রেখেছে। ঠাকুর কানাইয়ের বংশে বহু মহাপুরুষের আবির্ভাব হয়। তাদের মধ্যে প্রভুপাদ কানুপীয় গোস্বামীর গ্রন্থ অবদান বৈষ্ণব জগতে এক অতুলনীয় কীর্তি। বরাহানগর পাটবাড়ির সন্নিকটস্থ শ্রী সদাশিব কবিরাজ সেবিত শ্রী প্রাণ বল্লভ জি দর্শনী। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তাহলে কানু ঠাকুরের এই যে পাঠ 3-4টা জায়গায় পাওয়া গেল। তার বংশধরদের এই যে কোথায় ভাজনঘাট, তারপরে বুধাই আর কি না, এই বুধরি না বুধখানা, আর হলো গড়বেতা, তারপরে আবার আছে শিমুর আলীর কাছে কি যেন জায়গাটা না, পালপাড়া না, একটু অনেকটা নাম আছে। যাই হোক এত কিছু স্থান। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তো আমরা এখানে রাখছি। কোনো প্রশ্ন থাকলে একটুখানি আলোচনা হবে।
মহাপ্রভু লেখা অনুসারে 745টি শ্লোক ছিল, যাই হোক, যা টোটাল দিলে যা হয় দাঁড়ায়। কিন্তু এখন আমরা 700 শ্লোক গীতা পড়ি। এই 45টি না না, তুমি গণে দেখো 745টাই হবে, গণে দেখো 620, 57, 67 আর হলো 1, গণলে কত হয় টোটাল? 45। ঠিক আছে, তাহলে তাই আছে যে আমরা আমরা মুখে বলি যে 700 শ্লোক সমন্বিত। আর একটা বলছে যে আরেক জায়গায় পেয়েছে সূত্রে যে অর্জুন 85, সঞ্জয় 40, ধৃতরাষ্ট্র 1, কৃষ্ণ 574টি শ্লোক বলেছেন। এটা কি ঠিক মনে আছে? ওটা ঠিক না, যে মহাপ্রভু যার নিজে হস্তে লেখছে ওইটাই ঠিক। ঠিক আছে, হরে কৃষ্ণ, তাই করবে আনন্দ, হরে কৃষ্ণ।